12ই জুন 2025। আহমেদাবাদের আকাশে সেদিন কিন্তু সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছিল। একদম। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 লন্ডন গ্যাটউইকে যাবে, তৈরি হচ্ছিল টেক অফের জন্য। একটা বোয়িং 787 ড্রিমলাইনার, বেশ আধুনিক বিমান। হ্যাঁ, আর যাত্রীও ছিলেন বেশ কয়েকজন, 230 জন যাত্রী। তার মধ্যে ভারতীয়ই বেশি, 169 জন। ব্রিটিশ ছিলেন 53 জন, পর্তুগিজ 7 জন, আর একজন কানাডিয়ান, সাথে 12 জন ক্রু। সব মিলিয়ে 242 জন। কিন্তু অবাক করা ব্যাপার হলো, টেক অফের মাত্র 30 সেকেন্ডের মধ্যে, যখন বিমানটা সবে ধরুন 625 ফুট ওপরে উঠেছে, ঠিক তখনই পাইলটদের পাঠাতে হলো মেডে কল, আন্তর্জাতিক জরুরি বিপদ সংকেত। কেন? হঠাৎ করে দুটো ইঞ্জিনই শক্তি হারিয়ে ফেলল। এটা সত্যি অস্বাভাবিক। আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব। আহমেদাবাদ বিমান দুর্ঘটনা এক বিভীষিকাময় সত্য। এই প্রতিবেদনের ভিত্তিতে আমরা গভীরে যাব, দেখব সেদিন ঠিক কি ঘটেছিল। হ্যাঁ, এর পেছনের কারণটা কি, আর এর প্রভাবটাই বা কতখানি। সমানতা চমৎকার। আর বিমানটা ওই বোয়িং 787 ড্রিমলাইনার, যদিও 12 বছরের পুরনো, কিন্তু 787 তো খুব নির্ভরযোগ্য মডেল হিসেবেই পরিচিত। ঠিক তাই। আর এতে জেনারেল ইলেকট্রিকের GEnx-1B ইঞ্জিন লাগানো ছিল। খুবই শক্তিশালী আর ভরসাযোগ্য ইঞ্জিন এগুলো। তা সত্ত্বেও রানওয়ে ছাড়ার প্রায় সঙ্গে সঙ্গেই কোনো রকম ওয়ার্নিং ছাড়াই বিমানটা সোজা গিয়ে আছড়ে পড়ল আহমেদাবাদের বিজে মেডিকেল কলেজের ছাত্রীনিবাসের উপর। ভাবা যায়। আর তারপর ভয়াবহ বিস্ফোরণ, আগুন, বিমান, বিল্ডিং সব একেবারে ধ্বংসস্তূপ। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, এমন একটা পরিস্থিতিতে একটা আধুনিক বিমানের দুটো ইঞ্জিন প্রায় একসাথে কি করে বিকল হতে পারে? এটা তো প্রযুক্তিগতভাবে প্রায় অবিশ্বাস্য। হ্যাঁ, সেটাই সবচেয়ে বড় রহস্য। আর এর ফলাফল তো ভয়ঙ্কর, মর্মান্তিক। বিমানে যারা ছিলেন মোট 242 জন, তাদের মধ্যে বেঁচে ফিরলেন মাত্র একজন। কে তিনি? 31 বছর বয়সী এক ব্রিটিশ ভারতীয় নাগরিক, বিশ্বাস রমেশ। বাকি 241 জনই মারা যান। শুধু বিমানের যাত্রীরাই নন, না, মাটিতেও ওই মেডিকেল কলেজের 19 জন ছাত্র আর কর্মীও প্রাণ হারান। 19 জন? আর আহত হন আরও 60 জনেরও বেশি। অনেকের অবস্থাই বেশ গুরুতর ছিল। খুবই দুঃখজনক। নিহতদের মধ্যে নাকি গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও ছিলেন। হ্যাঁ, তিনিও ওই ফ্লাইটে ছিলেন। পরে ডিএনএ টেস্ট আর ডেন্টাল রেকর্ডের মাধ্যমে 297 জনের মধ্যে 256 জনের দেহ শনাক্ত করা সম্ভব হয়েছিল। পরিবারগুলোর জন্য সেই সময়টা নিশ্চয়ই নরকের মতো ছিল। অবশ্যই। যেমন একজন মা বলছিলেন, খুব কষ্ট হয় বলতে, আমার ছেলেটা তো শুধু বিদেশ পড়তে যাচ্ছিল, ওর শরীর তো ফেরত এলো, কিন্তু প্রাণটা তো গেল। এই কথাগুলো শুনলে বোঝা যায় শোকের গভীরতা। কিন্তু তদন্তে কি উঠে এলো? কিভাবে ঘটলো এটা? দুর্ঘটনার পরই তদন্তকারী দলগুলো কাজে নেমে পড়ে। তাদের প্রথম কাজই ছিল বিমানের ব্ল্যাক বক্স দুটো খুঁজে বের করা। ফ্লাইট ডেটা রেকর্ডার আর ককপিট ভয়েস রেকর্ডার, তাই তো? একদম। FDR আর CVR। FDR-এ বিমানের সব টেকনিক্যাল ডেটা থাকে, স্পিড, অল্টিটিউড, ইঞ্জিনের পারফরম্যান্স, এইসব। আর CVR-এ ককপিটের ভেতরের কথাবার্তা রেকর্ড থাকে, পাইলটদের শেষ মুহূর্তের কথাগুলো। সেগুলো কি পাওয়া গিয়েছিল? হ্যাঁ, পাওয়া গিয়েছিল। জুন মাসের শেষের দিকে যখন ওগুলোর বিশ্লেষণ শুরু হলো, তখন একটা খুবই বিরল আর উদ্বেগজনক তথ্য সামনে এলো। কি তথ্য? বিমানটার দুটো ইঞ্জিন প্রায় একই সময়ে একসাথে বিকল হয়ে গিয়েছিল। দুটোই একসাথে? হ্যাঁ, প্রায় একই সঙ্গে। CVR-এ পাইলটদের শেষ কথাগুলোও ছিল এই নিয়ে। শোনা যাচ্ছিল তারা বলছেন, চেক ইঞ্জিন 2, নো পাওয়ার। কিন্তু আধুনিক জেট বিমানের তো এমন সিস্টেম থাকে যে একটা ইঞ্জিন ফেল করলে অন্যটা দিয়ে নিরাপদে নামানো যায়। ঠিক তাই। দুটো ইঞ্জিন একসাথে ফেল করা, যাকে বলে সিঙ্ক্রোনাইজড ইঞ্জিন ফেলিয়ার, এটা স্ট্যাটিস্টিক্যালি প্রায় অসম্ভব একটা ঘটনা। তাহলে কি এটা সাধারণ কোনো যান্ত্রিক গোলযোগ নয়, অন্য কিছু? সেই প্রশ্নটাই উঠছে। এই অস্বাভাবিক ঘটনার কারণ খুঁজতে ভারত সরকার, আমেরিকার NTSB ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড, যারা বিমান দুর্ঘটনা তদন্তে বিশ্বের সেরা, হ্যাঁ, আর ইঞ্জিন যারা বানিয়েছে সেই GE এরোস্পেস, এরা সবাই মিলে একটা জয়েন্ট ইনভেস্টিগেশন টিম তৈরি করেছে। তারা কি দেখছে সম্ভাব্য কারণ হিসেবে? অনেকগুলো দিকই খতিয়ে দেখা হচ্ছে। যেমন জ্বালানিতে কোনো সমস্যা ছিল কিনা, ইঞ্জিনগুলোর মেইনটেনেন্সে কোনো ত্রুটি ছিল কিনা,
ওই সিঙ্ক্রোনাইজড ইঞ্জিন ফেইলিয়ারের মতো কোনো বিরল টেকনিক্যাল ফল্ট, অথবা নাশকতা। হ্যাঁ, সেই সম্ভাবনাও কিন্তু বাদ দেয়া হচ্ছে না। কোনো স্যাবোটাজ কিনা সেটাও দেখা হচ্ছে। এই ঘটনার পর তো বোয়িংয়ের ওপর বেশ চাপ সৃষ্টি হয়েছিল নিশ্চয়ই। অবশ্যই। খবরটা ছড়ানোর পরেই বোয়িংয়ের শেয়ারের দাম প্রায় 5% পড়ে গিয়েছিল। আর বিশ্বজুড়ে 787 ড্রিমলাইনারের সেফটি নিয়ে আবার প্রশ্ন উঠতে শুরু করে। বিশেষ করে যখন জাপানেও একটা ঘটনা ঘটল। ঠিক এর কিছুদিন পরেই জাপানে আরেকটা ড্রিমলাইনার মাঝাকাশে হঠাৎ বেশ খানিকটা উচ্চতা হারায়। ভাগ্য ভালো যে সেখানকার যাত্রীরা অক্সিজেন মাস্ক ব্যবহার করে বেঁচে যান, কিন্তু পরপর দুটো ঘটনায় ড্রিমলাইনারের নির্ভরযোগ্যতা নিয়ে চিন্তা তো বাড়বেই। দুটো ইঞ্জিন প্রায় একই সাথে বিকল হওয়া, আবার তদন্তের নাশকতার সম্ভাবনাকেও একেবারে উড়িয়ে না দেয়া, এই বিষয়গুলো কিন্তু সত্যিই খুব ভাবনার। একদম। আর এখানেই আজকের আলোচনার মূল প্রশ্নটা চলে আসে। কি সেটা? দেখুন, দুটো ইঞ্জিনের একসাথে ফেল করা, যা টেকনিক্যালি প্রায় অসম্ভব বলে ধরা হয়, আবার তার সাথে নাশকতার সম্ভাবনাকেও বাতিল না করা, এই দুটো বিষয় একসাথে কি বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে আমাদের যা ধারণা তার বাইরে অন্য কোনো গভীর, হয়তো এখনো অজানা কোনো দুর্বলতা বা ঝুঁকির দিকে ইঙ্গিত করছে? মানে এটা কি শুধুই একটা দুর্ঘটনা, নাকি এর পেছনে আরও জটিল কোনো কারণ আছে? এটাই হয়তো আহমেদাবাদ দুর্ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। এটা নিয়ে আমাদের আরও অনেক ভাবতে হবে, আরও গভীরে যেতে হবে ভবিষ্যতে। এটা আমাদের বিমান নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তোলার সুযোগ করে দিয়েছে।